জাহিদ আমাকে ফোন করলো যে বাইজিদ সাহেব ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওনাকে আনলে কেমন হয়? তো ভালো হয়, কিন্তু ভালোই মানুষ, দেখতে দেখতে তো ভালোই, অসুবিধা কি? বর্তমান প্রিন্সিপাল এবং আগের প্রিন্সিপাল অর্থাৎ আবু বকর আবদুল্লাহ এবং বাইজিদ, এই দুজনে সাপ আর বেজে ছিল, একজন আরেকজন বিরোধী। আমি আসার পরে তিনি অভিযোগ করলেন যে আমার যে রিটায়ারমেন্টের পরে যে টাকা পয়সা পাবো, ওই জন্য কাগজপত্র তো প্রয়োজন, সেই কাগজপত্রগুলি ওরা আটকে রাখছে, আমাকে দেয় না। আবু বকর সাহেব নিজের পায়ের জুতা নিয়ে জাহিদকে মারার চেষ্টা করতেছে, কয়েকবার সে এদিক ওদিক দৌড়ে এড়াই গেছে। পরে আমি কী করলাম, আমি জুতাটা ধরলাম, আমার সম্ভবত আমার ভাগ্নে মাওলানা ইয়াহিয়া উনিও ধরলেন, জুতাটা ছাড়াই নিলাম। তারপরে সিঁড়ি থেকে উঠে গেলাম, ওঠার পরে এই ওকে মারার চেষ্টা, বিভিন্ন দিক থেকে সে এরকম হাত উঁচু করে ওকে মারার চেষ্টা করেন, আমিও ঠেকার চেষ্টা করেন, 10-12 বার হয়তো ঠেকাইছি। পরে কারি সাহেব যখন পড়ে গেলেন, এই কারা ফেলছে তারে, এদিক থেকে নজর করেছে, এর মধ্যে দ্রম করে তাকে এক ঘুষ লাগাচ্ছে চোখের পাশে, একদম অল্পের জন্য চোখটা বেঁচে গেছে, নয়তো চোখটাও চলে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে কথা বলতে হচ্ছে। আমি কয়েকদিন পূর্বে আমতলীতে মাদ্রাসায় গিয়েছিলাম। তো সেখানে ট্রাস্টের যে একটা কাহিনী, সেটা আপনারা আগেও জানেন। এই ট্রাস্ট গঠন হয়েছে আমার ভাই আবু বকর আবদুল্লাহ, তার সম্মতিতেই এখানে আছে, তার সিগনেচারও আছে সেখানে। তিনি সহসভাপতি, তাকে সহসভাপতি করা হয়েছে। তার ইমেজে কিছু ঘাটতি ছিল, এই জন্য আমাকে সভাপতি করা হয়েছে। পরবর্তী সময়ে আমাকে বাদ দিয়ে তাকে সভাপতি করা হবে, সেটা হইতে পারে। আমি যেহেতু বিদেশে আছি, তো সেই তো আসলে আমার অনুপস্থিতি, সে আসলে তো সভাপতি। কারণ হঠাৎ করে সে এই সভাপতির বিরোধিতা করছে। কী জন্য করছে, কী কারণে? ট্রাস্ট গঠন হয়েছে মাওলানা আব্দুল লতিফ রাহমাহুল্লাহর যে প্রতিষ্ঠান আছে, সবগুলোকে একাত্র করে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। এটা একটা আমব্রেলার মতো, একটা ছাতির মতো, বহির যে বিপদ আপদ আছে এটার থেকে রক্ষার জন্য এটা করা হয়েছে। এবং ভিতরে যে সমস্ত দুর্নীতি হয় এগুলো দেখবে এই ট্রাস্ট, এই জন্য গঠন হয়েছে। এবং তার উদ্যোক্তাও সে। আমাকে সাময়িকভাবে সভাপতি করা হয়েছে, এটা নিয়েও সে আপত্তি করে মাঝে মধ্যে। যাই হোক, তার যখন শেষ, অর্থাৎ প্রিন্সিপাল যখন রিটায়ার্ডের সময় এসেছে, তখন মুদারিসিন ইকরাম তার প্রতি আক্রমণাত্মক হয়ে তারা বিভিন্ন রকম কেস কাণ্ড ঘটিয়েছে, যে কারণে তিনি একঘরে হয়ে তিনি ঢাকায় আসলেন এবং আমার বাসায় আশ্রয় নিলেন। সেখানে তাকে সেভ করার জন্য তার ছেলে জাহিদ অসম্ভব চেষ্টা করেছে তাকে রক্ষা করার জন্য। টাকা পয়সা, লোক দ্বারা ফোন করে কিভাবে তাকে রক্ষা করা যায়, এই সমস্ত জিনিস সে ভুলে গেছে। তারপরে সে যখন 1-1.5 মাস আমার ওখানে ছিল, ওখান থেকে যে চলে এসেছে, 10,000 টাকাও সে নিয়ে আসছে, কাউকে বলে নাই। কিন্তু আমি তো জানি সেখান থেকে সে টাকা নিয়ে আসে, সে স্বীকারও করতে বাধ্য। তারপরে এখানে যিনি মানে আমতলীতে যখন উনি আসার সময় বর্তমান প্রিন্সিপাল এবং আগের প্রিন্সিপাল অর্থাৎ আবু বকর আবদুল্লাহ এবং বাইজিদ, এই দুজনে সাপ আর বেজে ছিল, একজন আরেকজন বিরোধী। আমি আসার পরে তিনি অভিযোগ করলেন যে আমার যে রিটায়ারমেন্টের পরে যে টাকা পয়সা পাবো, ওর জন্য কাগজপত্র তো প্রয়োজন, সেই কাগজপত্রগুলি ওরা আটকে রাখছে, আমাকে দেয় না। আমাদের সেটা তো ঠিক না, কেন সে আটকে রাখবে? আমি গিয়ে বললাম, আমরা একটা মিটিং করলাম ওনার রুমেই, বাইজিদের রুমেই। সেখানে আমরা একটা
3 সদস্য কমিটি গঠন করলাম। 3 মাসের মধ্যে তদন্ত করে ওনার কাগজপত্র ওনাকে ফেরত দেওয়া হবে, যদি সম্পূর্ণ সঠিক হয়, কোনো ঘাপলা না পাওয়া যায়, কোনো দুর্নীতি না পাওয়া যায়। 3 মাস পরেও কিছু পাওয়া গেল না। আমি বললাম যে ওনার কাগজপত্র দিয়ে দেন। এই অবস্থা আমি চলে আসলাম দুবাইতে। তো উনি ফোন করলো যে কাগজপত্র দিয়ে দেব। তা দিয়ে দেবেন, কী করবেন? কিন্তু পরবর্তীতে শোনা গেল যে এই কাগজপত্র নিয়ে আমি দিয়েছি, উনি এতে দোষী না। মানে দোষ কীভাবে ঢাকবে তার নিজের, এটি তিনি সবসময় চান। তারপরে একদিন হঠাৎ ফোন করলেন যে আমি যেহেতু কমিটির সহসভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, একদিন এক নালিশ করলেন যে মাদ্রাসার একটা গাছ উনি কেটে ফেলছে, এটা অপরাধ হয়েছে। উনি কেন কাটলেন? উনি মাদ্রাসার কিছু না। যাই হোক, সেটা ব্যাপারে আমি আর কিছু, এখানে বসে আমি কি করব। পরবর্তী সময় আর আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। আমাকে উনি ত্যাগ করছেন, মনে হলো এটি। আমি যোগাযোগ করে আর কোনো ফায়দা পাইনি। ওনাকে যখন প্রিন্সিপাল করা হবে তখন জাহিদ আমাকে ফোন করলো যে বাইজিদ সাহেব ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওনাকে আনলে কেমন হয়? তো ভালো হয়, কিন্তু ভালোই মানুষ, দেখতে তো ভালোই, অসুবিধে কি? আমার দ্বারা 2-3 বার ফোন করাইছে, আমি 2 বার ওনাকে পেয়েছি। ওনাকে আসার জন্য আমি বললাম, উনি বললেন দেখতেছি। এই ব্যাপারে জাহিদ, সংক্ষিপ্ত কথা, এই ব্যাপারে জাহিদ অনেক চেষ্টা করেছে, অনেকের বিরোধিতাও সহ্য করেছে, অনেকের গালি খেয়েছে। তারপরেও বাইজিদকে এখানে আনার ব্যাপারে তার কামিয়াব হয়েছে। সে আসার পরেই বাইজিদ সম্পূর্ণ উল্টে গেছে। মানে নাশকর কাকে বলে, সম্পূর্ণ উল্টে গেছে। এখন জাহিদকে এই ভিতরে ঢুকতে দেবে না। অথচ জাহিদ আগেই বলে রাখছে যে এটা একটা আব্দুল লতিফ সাহেবের একটা ট্রাস্ট হবে, সেই ট্রাস্টের অধীনে সব কিছু চলবে এবং সেভাবেই বড় বড় মাদ্রাসা এভাবেই চলে। নেক নিয়তেই সে করেছে এবং আমরা তাকে ডেকেছি, তুমি আসো, ট্রাস্টের অধীনে এটা চলবে ইনশাআল্লাহ। কিন্তু শুরুতেই সে বাঁকা হয়ে বসল। পরে আগের প্রিন্সিপাল আবু বকর আবদুল্লাহ এবং বর্তমান প্রিন্সিপাল বাইজিদ, এই দুইজন দুই দিকে শত্রু একজনের, হঠাৎ দেখলাম যে তারা মিলে গেল। কী যেন মিলে গেল যে মাদ্রাসা একজনে ভাগ করে নিল আর একজনে হেফজখানা ভাগ করে নিল। এর হিসাব ট্রাস্ট থাকলে তো হিসাব হয়, অডিট হয়, কিন্তু এইটা তারা চান না। এটা বলা যে না, ট্রাস্ট লাগবে না, ট্রাস্টটা চাই না। এতদিন এইভাবে চলে আসছে, তা চলে নাই। আমরা সমস্ত আত্মীয় আমরা চাইলাম যে হ্যাঁ ঠিক আছে, ট্রাস্টের অধীনে এটা চলবে। শুধু আমতলী না তো, মোড়লগঞ্জ আছে, খুলনা আছে, বিভিন্ন জায়গায় আছে, এগুলো সব ট্রাস্টের অধীনে আসবে। ওই দিনকার যে ঘটনা, আমি আসলাম একদিন আসরের সময়, আমি কয়েকদিন আগে আসরের সময় আমি পৌঁছলাম আমতলীতে। তো মাগরিবের পূর্বে ওখানে যাওয়ার পরে দেখলাম যে 2জন পুলিশ আসছে, আমাদের নাম লিখে নিল। মানে কী জন্য পুলিশ এখানে? মানে তাদের প্রস্তুতি আগেই ছিল, একটা কিছু হবে। পরের দিন আমরা এই ট্রাস্টের অধীনে একটা মিটিং করলাম। এটা হেফজখানায় করার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা তালা দিয়ে মাদ্রাসা ছুটি দিয়ে দিলেন 3 দিনের জন্য, যে কেউ যেন এখানে আসতে না পারে। আমরা বেচারা কি করব, আমরা মসজিদে সকলে বসলাম। ওনাকে ডাকা হইল, উনিও আসলেন। আসার পরে আমাদের মিটিং হলো, সাব্যস্ত হইল যে ট্রাস্টের অধীনেই হেফজখানা চলবে। কিন্তু উনি বললেন যে না, একাই এর বিরোধী। পরের দিন আমি তো খুব ব্যস্ত, ঢাকায় চলে আসবো, দুবাইতে আসার সময় হয়ে গেছে। তা আমি ব্যাগ নিয়ে চললাম। ঠিক আছে, ব্যাগ নিয়ে আমি সেখানে বসবো। আমাদের বিশ্ববিখ্যাত কারি, আমার আপন ভাই, ওনারও বড় ভাই
হাফেজ কারি আবু তৈয়ব, উনি একেবারে বেশি অসুস্থ। তো উনি মস্ক করাবেন কিছু, তারপরে আমি চলে যাব ঢাকার দিকে। কিন্তু এসে দেখলাম যে দুই দিকে ক্লাস চলতেছে, ভিতরে দুই দিকে দুই দরজা, এই যে গ্রিল দিয়ে আটকে দরজা বানিয়ে সেটা মজবুত তালা দিয়ে আটকে রেখেছে, কেউ যেন ঢুকতে না পারে। উনিও ঘাপটি মেরে এক জায়গায় ছিলেন, হঠাৎ করে বেরিয়েছে। প্রিন্সিপালও থেকে আসছে, প্রিন্সিপাল মানে বর্তমান প্রিন্সিপাল, সেও আসলো, আসা হুঙ্কার দিল, এখানে কে আছে, সব আমার, তোমরা সব বেরিয়ে যাও। হ্যাঁ, আমরা বললাম একটু খোলো, তালাটা খোলো, পুলিশ আমাদের কাছে আছে। পুলিশ কিন্তু আমাদের পক্ষে না, ও পুলিশ তার পক্ষে। এর কারণটা কি? কিছু একটা হয়েছে। এখন সিঁড়িতে ওঠার সময় এই ধস্তাধস্তি চলতেছে। নিজের পায়ের জুতা, আবু বকর সাহেব নিজের পায়ের জুতা নিয়ে জাহিদকে মারার চেষ্টা করতেছে। কয়েকবার সে এদিক ওদিক দৌড়ে এড়াই গেছে। পরে আমি কি করলাম, আমি জুতাটা ধরলাম। আমার সম্ভবত আমার ভাগ্নে মাওলানা ইয়াহিয়া উনিও ধরলেন, জুতাটা ছাড়াই নিলাম। তারপরে সিঁড়ি থেকে উঠে গেলাম। ওঠার পরে এই ওকে মারার চেষ্টা, বিভিন্ন দিক থেকে সে এরকম হাত উঁচু করে ওকে মারার চেষ্টা করে। আমিও ঠেকার চেষ্টা করলাম, 10-12 বার হয়তো ঠেকাইছি। পরে কারি সাহেব যখন পড়ে গেলেন, এ কারা ফেলছে তারে, এদিক যে নজর করেছে, এর মধ্যে দ্রম করে তাকে এক ঘুষ লাগাতেছে চোখের পাশে, একদম অল্পের জন্য চোখটা বেঁচে গেছে, নয়তো চোখটাও চলে যেত। এই ছেলেটার প্রতি এইরকম জুলুম, এটাকে সে আবার অস্বীকার করে, বেমালুম সে এটা করে নাই, এটাই সে বলতেছে। আর এর পূর্বে যেগুলা ওনার ভিডিওতে দেখলাম, এই ভিডিও আমি যেটা করছি, এটা করতে বাধ্য হয়েছে। কি করব, এত মিথ্যা। তো এগুলা তো কথা তো বলতেই হয়। যে কারণে উনি যে ছেলেটাকে মারলো, এটাকে বেমালুম অস্বীকার করলো সে। এই একটা দ্বারাই আপনারা বুঝতে পারেন, আপনি বাজারে, মাদ্রাসায়, আশেপাশে, আত্মীয় স্বজন, গ্রামে, সব জায়গায় আপনি শুনবেন যে তার মুখ এবং তার হাত, এই দুটোতে কেউ নিরাপদ না। মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম ওই ব্যক্তি যার মুখ থেকে এবং হাত থেকে নিরাপদ থাকে মুসলমানরা। কিন্তু তার এই দুই হাত এবং দুই মুখ থেকে কেউ রেহাই যাবে না। আমাদের পারিবারিক বহু সমস্যা আছে যেগুলা এখনো ওঠে নাই, তবে আস্তে আস্তে হয়তো উঠতে পারে। আপনাদেরকে সকলকে ডাকা হবে, আপনারা আসবেন ইনশাল্লাহ। ন্যায় অন্যায় কি সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো এখন এই ছেলেটার প্রতি যে জুলুম, আপনি দেখবেন তার আত্মীয় স্বজন, আমি তো তার ছোট, তার ভাগনারা কয়েকজন, সকলে রিপোর্ট দেবে, তার ভাইয়ের ছেলে সকলে রিপোর্ট দেবে। একবার ছেলেতে বলে যে আমার পাঁজরের হাড্ডি নাই, এই তো ঘুষি দিয়ে সে আমি রাখে নাই। তার হাত দুইটা বেশি চলে। পূর্বের যারা মাদ্রাসা ছিল তাদেরকে আপনার জিজ্ঞাসা করবেন কাকে কাকে মেরেছে, জুতা দিয়ে মেরেছে, চেয়ার দিয়ে মেরেছে, যেভাবে মেরেছে। এটা কি? এটা কোনো মুসলমানের কাজ? আল্লাহ তারা হেদায়েত করুক। আমি বলতে বাধ্য হয়েছি, ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো কোনোদিন এরকম বলি নাই, কোনোদিন না। বাড়িতে ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার আমি তেমন কোনোদিন করিনি। আল্লাহ তালা আমাকে হেদায়েত করুক, তাকে হেদায়েত করুক। আমি কিছু কথা বললাম, আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েতের মধ্যে রাখেন। গত মাহফিলের সময় আমি মেসেজ দিয়েছি যে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা মুদাররেস, এই বাইজিদ, আবু বকর, জাহিদ, আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েতের মধ্যে রাখেন। গত মাহফিলের সময় আমি মেসেজ দিয়েছি যে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা মুদাররেস, এই বাইজিদ, আবু বকর, জাহিদ, ইয়াহিয়া, দাউদ,
এই সকলে মিলে যেন মাহফিলটা আঞ্জাম দেয় এবং মুত্তাহেদ থাকে, সকল ইত্তেহাদের মধ্যেই বরকত আছে। আল্লাহ তাআলা মুক্তি দেবেন, না হয় আল্লাহ তাআলা আমাদের জন্য আযাব সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন তার বিরুদ্ধে আমরা করতেছি, আমরা ঐক্যবদ্ধ থাকছি না। আমরা একে অপরকে গ্রুপিং করে, এদের একটা দল আছে, এবার এই মারামারির একটা দল আছে এবার তারা সৃষ্টি করে রেখেছে। ওই দিন দেখলাম কিছু কিছু লোক তারা এই হাত দিয়ে ঘুষি ঘুষি মারতেছে, ছোট ছোট ছেলে এরা হায়ার করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে মুক্ত রাখুক ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ভাইজিৎ, আবু বকর, আমরা কারি তৈয়ব সাহেব, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, মাদ্রাসার সকল মুদারিসিন, ছাত্র সকলকে যেন আল্লাহ নাজাত দেন, সকলকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।